সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে শুভেচ্ছা। বিশ্বব্যাপী যখন করোনার ভয়াবহ দুর্বিষহ শুরু হয়, স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তোমরা হতাশায় বাসায় দিন কাটাচ্ছিলে। তখন তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, তোমাদের দুঃসময়ের কথা চিন্তা করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I প্রজেক্টের সহযোগিতায় আমি তোমাদের অনলাইন ক্লাস নেওয়া শুরু করি। আজকের অনলাইনে তোমাদের অষ্টম ক্লাস। আমি পলিরানী দাস, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। যাদের জন্য আমি আজকের এই ক্লাসটা নিব, আমার প্রিয় ছাত্রছাত্রী, ইলেকট্রনিক্স দ্বিতীয় পর্বের। আজকের বিষয় ইলেকট্রনিক্স ডিভাইসেস অ্যান্ড সার্কিট, বিষয় কোড 66821। আজকের পাঠ 11তম অধ্যায়, মাল্টিভাইব্রেটরের সার্কিট সমূহ। ছাত্রছাত্রীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ। শিখন ফল, অর্থাৎ আজকের ক্লাসে তোমরা যেসব বিষয় শিখতে পারবে সে বিষয়গুলো আমি সংক্ষেপে বলছি। টাইম বেস সার্কিট কি তা জানতে পারবে। টাইম বেস ওয়েভফর্ম উৎপাদনের পদ্ধতিসমূহ জানতে পারবে। ক্যাপাসিটর চার্জিং ও ডিসচার্জিং হিসেবে ব্যবহার করে কিভাবে সটুথ ওয়েভ উৎপন্ন করা যায় সেটা জানতে পারবে। মাল্টিভাইব্রেটর কি, তার বৈশিষ্ট্য কি, সেসব বিষয় জানতে পারবে। স্টেবল মাল্টিভাইব্রেটর, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, বায়োস্টেবল মাল্টিভাইব্রেটরের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারবে। স্পিড ট্রিগার সার্কিটের কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারবে। এবার আসি আমরা বিস্তারিত আলোচনায়। টাইম বেস সার্কিট। টাইম বেস সার্কিটটা কি? যে সার্কিটে র্যাম্প ভোল্টেজ প্রয়োগ করে ইলেকট্রন বিম স্পটকে ডাইনে বামে উপরে বা নিচে ইচ্ছামতো সরানো যায় তাকে টাইম বেস সার্কিট বলে। এই টাইম বেস সার্কিটের একটা সার্কিট ব্যবহার করা হয় আরসি টাইম কনস্ট্যান্ট, আরসি নেটওয়ার্ক। সেখানে আরসি টাইম কনস্ট্যান্ট বলে একটা বিষয় থাকে। সেটা কি? কোন আরসি নেটওয়ার্কের ক্যাপাসিটরটি চার্জ ও ডিসচার্জ হতে যে সময়ের প্রয়োজন হবে তাকে আরসি টাইম কনস্ট্যান্ট বলে। একে টি দ্বারা প্রকাশ করা হয়, টি ইকুয়াল টু আর আরসি এর গুণফল। টাইম বেস সার্কিটের প্রকারভেদ। টাইম বেস সার্কিট বা ভোল্টেজ সুইচ জেনারেটরকে নিম্নলিখিত ভাবে ভাগ করা যায়। বিজেটি মিলার টাইম বেস সার্কিট, বুটস্ট্র্যাপ মিলার টাইম বেস সার্কিট, জেফেট মিলার টাইম বেস সার্কিট, ডাবল বুটস্ট্র্যাপ জেফেট টাইম বেস সার্কিট, রিজেনারেটিভ সেলফ গেটিং মিলার টাইম বেস সার্কিট। এছাড়াও নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়: নিয়ন টাইম বেস সার্কিট, হাই ভ্যালু টাইম বেস সার্কিট, থাইরেটন টাইম বেস সার্কিট। টাইম বেস উৎপাদনের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমি বিশেষ করে যেটা বেশি প্রয়োজন 4টি পদ্ধতি এখানে আলোচনা করেছি। পদ্ধতিগুলো হচ্ছে মিলার ইন্টিগ্রেশন। এই পদ্ধতিতে একটি অপারেশনাল অ্যাম্পলিফায়ার দ্বারা গঠিত ইন্টিগ্রেটর ব্যবহার করে র্যাম ওয়েভ ফর্মের একটি ধাপকে টাইম বেস ওয়েভে রূপান্তর করা হয়। এক্সপোনেনশিয়াল চার্জিং। এই পদ্ধতিতে একটি ক্যাপাসিটর একটি রেজিস্টরের মাধ্যমে ভোল্টেজ দ্বারা চার্জিত হয়, যার মান সরবরাহ ভোল্টেজের তুলনায় অনেক কম হয়। বুটস্ট্র্যাপ। এই পদ্ধতিতে একটি স্থির কারেন্ট হিসাব করে একটি ক্যাপাসিটর ও একটি ফিক্সড রেজিস্টরের আড়াআড়িতে স্থির ভোল্টেজ দেওয়া হয়। কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং। এই পদ্ধতিতে একটি ক্যাপাসিটর সমান্তরালে একটি স্থির মানের কারেন্টের উৎস হতে চার্জিং হয়। এই পদ্ধতিগুলো বেশি ব্যবহার করা হয়। এখন দেখছি আমরা একটা ক্যাপাসিটরকে চার্জিং এবং ডিসচার্জিং হিসেবে ব্যবহার করে কিভাবে সটুথ ওয়েভ উৎপাদন করা যায়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সার্কিট আছে। সার্কিটে এটা পাওয়ার
সোর্স, এটা রেজিস্টার এবং ক্যাপাসিটরের মাধ্যমে একটা আরসি সার্কিট। এখানে ইমিটারের সাথে ইমিটার বেস রেজিস্টার, এখানে একটা ইউজেটি ব্যবহার করা হয়েছে। ইউজেটির মাধ্যমে আমরা এই সটুথ ওয়েভ উৎপন্ন করব। এটাকে ইউজেটি সটুথ ওয়েভ সার্কিটও বলা হয়ে থাকে। যখন আমরা এই সুইচটাকে অন করব তখন যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে এই B2 আর এই B1, এই R2 এবং R1 এর মাধ্যমে অল্প পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। কারণ কি, এখানে হচ্ছে ইমিটার এবং এই বেজ 1 জাংশনে রিভার্স বায়াস থাকবে। এই সময় এই জাংশনে রিভার্স বায়াস থাকা অবস্থায় এই RE এর মাধ্যমে ক্যাপাসিটরটা চার্জিত হতে শুরু করবে। ক্যাপাসিটরটা চার্জ হবে ভি পিক মান পর্যন্ত, অর্থাৎ সর্বোচ্চ মান পর্যন্ত। আমরা এখানে একটা চিত্রের সাহায্যে দেখি। এখানে ভির ভোল্টেজটা শুরু হয়েছে প্রথম যখন সুইচ দিয়েছি, আর ভি পিক মানটা হচ্ছে এখান থেকে এই সময় পর্যন্ত। এদিকে টি দ্বারা সূচিত করা আছে, তাহলে দেখতে পাচ্ছি এখানে 0, টি হচ্ছে 0, এখান থেকে এদিকে টাইমটা বাড়ছে, এখান থেকে এই টাইম পর্যন্ত ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। ক্যাপাসিটরের এই ভি পিক মানে যখনই পৌঁছাবে তখন এই ইমিটার আর বেজ 1 জাংশনটা ফরওয়ার্ড বায়াস হবে। ফরওয়ার্ড বায়াস হলে এই ইমিটার বেজ জাংশনের রেজিস্ট্যান্স কমে যাবে। রেজিস্ট্যান্স যদি কমে যায় তাহলে এই এই ক্যাপাসিটরটা এই রেজিস্টরের মাধ্যমে আবার ডিসচার্জ হতে শুরু করবে। যখনই আবার ডিসচার্জ হবে এই ইমিটার বেজ জাংশন রিভার্স বায়াস প্রাপ্ত হবে। তখন ক্যাপাসিটরটা এই যে ডিসচার্জিত সময়টা, এই যে ভি পিক থেকে এই 0, এই সময়টা হচ্ছে ডিসচার্জিং সময়। তাহলে চার্জ দিতে হলো 0 থেকে ভি পিক মানে, আবার ডিসচার্জ দিতে হলো ভি পিক মান থেকে 0 মানে। তাহলে ইমিটার বেজ জাংশনটা যখন রিভার্স বায়াস হয়ে যাবে তখন কন্ডাকশন বন্ধ হয়ে যাবে, ক্যাপাসিটরটা আবার চার্জ দিতে হতে শুরু করবে, অর্থাৎ 0 থেকে এই ভি পিক মানে আবার পৌঁছাবে। এভাবে প্রক্রিয়া অনুসারে সটুথ ওয়েভ উৎপন্ন, এই একটা সটুথ ওয়েভ পরপর উৎপন্ন হতে থাকবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং ও ডিসচার্জিং প্রক্রিয়ায় সটুথ ওয়েভ উৎপন্ন প্রক্রিয়া। এখানেও আমরা একটা সটুথ ওয়েভ উৎপন্ন প্রক্রিয়া দেখাবো, সেটা হচ্ছে থাইরেট্রন টিউবের মাধ্যমে সটুথ ওয়েভ জেনারেটর সার্কিট। এখানে একটা আমরা দেখতে পাচ্ছি ক্যাপাসিটর ডিসচার্জ অবস্থায় থাকবে যখন এই সুইচটা অফ থাকবে। সুইচ অন করলে আর এর মধ্য দিয়ে এই ভিবি এর সাপেক্ষে ক্যাপাসিটরটা চার্জ হবে। এই সি এর আড়াআড়িতে ব্রেকডাউন ভোল্টেজে না পৌঁছা পর্যন্ত ক্যাপাসিটর চার্জ ধারণ করবে। এই গ্রিড বায়াস আছে ভিসিসি, এই ভিসিসি আরজি এর মাধ্যমে ফিক্সড রাখা হয়। যখন গ্রিড পালস প্রয়োগ করা হয়, এই ইনপুটে গ্রিড পালস প্রয়োগ করা হয়, তখন এই পালস গ্রিডকে কম নেগেটিভ করায় ব্রেকডাউন ভোল্টেজ কম হয়। এই থাইরেট্রনটা, এই ডিসি গ্রিড, এই থাইরেট্রন টিউবটা ডিসি গ্রিড বায়াস সে ভিসিসি কে ফায়ারিং ভোল্টেজের পরিবর্তে পালসের শুরুতে ফায়ার হয়, ফলে এই ক্যাপাসিটরটা দ্রুত আবার ডিসচার্জ হতে থাকে। ক্যাপাসিটর ডিসচার্জ হলে পূর্বের পুনরায় প্রক্রিয়ায় অর্থাৎ তারের মাধ্যমে সে আবার চার্জ হয়। তাহলে থাইরেট্রন টিউবের মাধ্যমে ক্যাপাসিটরটার চার্জ ডিসচার্জ হচ্ছে, আর এখান থেকে আর এর মাধ্যমে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। এই পদ্ধতি পুনরাবৃত্ত ঘটতে থাকে এবং ক্যাপাসিটরের অ্যাক্রেসে আউটপুটে সটুথ ওয়েভ ফর্ম দেখা যায়। মাল্টি ভাইব্রেটর, এখানে একটু টাইম বেস সার্কিটের সাথে যেটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে মাল্টি ভাইব্রেটর, যে ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে নন সাইনোসোডিয়াল ওয়েভ, স্কয়ার, সটুথ, রেক্টেঙ্গুলার বিভিন্ন ওয়েভ সৃষ্টি করা যায়, তাকে মাল্টি ভাইব্রেটর বলা হয়। মাল্টি ভাইব্রেটর সার্কিটের বৈশিষ্ট্য, আমরা এখানে কিছু বৈশিষ্ট্য আলোচনা করছি। এটা 2 স্টেজ বিশিষ্ট অ্যাম্পলিফায়ার থাকে। এর আউটপুট অন্যটির ইনপুটের পজিটিভ ফিডব্যাক করানো হয়। মাল্টি ভাইব্রেটর অ্যাম্পলিফায়ারে পজিটিভ ফিডব্যাক করা হয়। এটি পর্যায়ক্রমে পালস সৃষ্টি করে।
এই মাল্টিভাইব্রেটর পর্যায়ক্রমে বিবর্ধিত ওয়েভ ফর্ম উৎপন্ন করে। উৎপাদিত পালস এবং বিবর্ধনকৃত ওয়েভ ফর্ম সমন্বয় করা হয়। কম্পিউটারের মেমোরিতে এটা ব্যবহার করা হয়, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ারের কাজ করে। মাল্টিভাইব্রেটরের প্রকারভেদ। মাল্টিভাইব্রেটর 3 প্রকার: স্টেবল মাল্টিভাইব্রেটর, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, ভাইব্রেটর, বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর। স্টেবল মাল্টিভাইব্রেটর কাকে বলে আমরা এখানে এটা একটু দেখি। যে মাল্টিভাইব্রেটরে কোনো এক্সটার্নাল ট্রিগারিং পালস ছাড়া স্কোয়ার ওয়েভ সৃষ্টি করে তাকে স্টেবল মাল্টিভাইব্রেটর বলে। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, যে মাল্টিভাইব্রেটরে কোনো এক্সটার্নাল ট্রিগারিং পালস প্রয়োগ না করা হলে একটি ট্রানজিস্টর সর্বদা কন্ডাক্টিং এবং অপরটি নন কন্ডাক্টিং অবস্থায় থাকবে, তাকে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর ব্যবহার করে। আমরা এটারই আবার বিস্তারিত আলোচনা করব অপারেশন, তখন আবার বুঝতে পারবো। বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর, যে মাল্টিভাইব্রেটর 2টা অবস্থা থাকবে তাকে বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর বলে। যদি কোনো এক্সটার্নাল ট্রিগারিং পালস প্রয়োগ করা না হয় তবে অবস্থার কোনো পরিবর্তন হয় না। পালস প্রয়োগ করলে অনির্দিষ্টকালের জন্য একইভাবে চলতে পারে যদি বাহির হতে সুইচিং এর মাধ্যমে এর অবস্থার পরিবর্তন না করা হয়। এটা কম্পিউটারের মেমোরিতে ব্যবহার করা হয়। প্রিয় ছাত্রছাত্রী, আমরা যে স্টেবল মাল্টিভাইব্রেটর একটু আগে আলোচনা করেছি তাতে দেখেছি যে দুটো প্রক্রিয়া চলতে থাকে, অটোমেটিক্যালি চলতে থাকবে, একটি অফ থাকবে একটি অন থাকবে। এখানে একটা স্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটের কার্যপ্রণালী আলোচনা করা হলো। যখন সুইচকে অন করা হয় তখন ধরি এই Q1 কন্ডাকশনে যায় আর এই Q2টা কাট অফ অবস্থায় থাকবে। Q1 স্যাচুরেশনে গেলে এই R1 এ ভোল্টেজ ড্রপ হবে, যে ভিসিসি থেকে যে ভোল্টেজটা আছে ভিসিসি ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। এ বিন্দুতে ভোল্টেজ 0 হবে, এই VC1 এর আড়াআড়িতে ভোল্টেজ 0 পাওয়া যাবে। এ বিন্দুতে যখন ভোল্টেজ 0 হবে, এখানে Q1 কাট অফ হলে এই বি বিন্দুতে ভিসিসি এর সমান ভোল্টেজ পাওয়া যাবে। আমি আবারও বলছি, Q1 যখন কন্ডাকশনে যায় তখন R1 এর মাধ্যমে ভোল্টেজ ড্রপ হয়, এ বিন্দুতে কোনো ভোল্টেজ পাওয়া যায় না, যেটা VC1 এর ভোল্টেজটা 0 পাওয়া যাবে। এই সময়ে Q2 কাট অফে থাকে। Q2 কাট অফে থাকলে এই R4 এর মাধ্যমে কোনো ভোল্টেজ ড্রপ হয় না, বি বিন্দুতে ভিসিসি এর সমান ভোল্টেজ পাওয়া যাবে, এখানে VC2 তে আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে। এরপরে আসি Q2 যখন স্যাচুরেশনে যাবে। Q2 যখন স্যাচুরেশনে গেলে এই R4 এর আড়াআড়িতে ভিসিসি ভোল্টেজ ড্রপ হবে, বি বিন্দুতে ভোল্টেজ 0 হয়ে যাবে, VC2 0 হবে, এই Q1 কাট অফে হয়ে যাবে। বি বিন্দুতে যখন, এবং এই সময়ে Q1 যখন কন্ডাকশনে ছিল তখন এই C2 কিন্তু চার্জিত হয়েছে আর R3 সাপেক্ষে C2 চার্জিত হয়েছে। বি বিন্দুতে যে ভোল্টেজটা 0 হয়ে গেল আউটপুটে এখানে, তাহলে 0 পাওয়া যাবে। এই বিন্দুটা 0 হলে এখানে এই ক্যাপাসিটরটা R2 এর সাপেক্ষে চার্জিত হতে থাকবে। আর এই ডিসচার্জিত ভোল্টেজের ফলে C2 এর ডিসচার্জিত ভোল্টেজের ফলে পুনরায় আবার Q1 দ্রুত কাট অফ স্যাচুরেশনে যাবে। Q1 কাট অফে যাওয়ার সাথে সাথে Q2 অফ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি Q1 অন ছিল, R1 এ ভোল্টেজ ড্রপ হয়েছিল এবং এখানে Q2 কাট অফে ছিল। পরবর্তীতে Q2 আবার অন হলো, তখন Q1 কাট অফে চলে গেল। ডিসচার্জিত ভোল্টেজ C2 এর ডিসচার্জিত ভোল্টেজে Q1 আবার কন্ডাকশনে গেল,
Q2 কাট অফ হয়ে গেল। এই প্রক্রিয়াটা পর্যায়ক্রমিকভাবে ঘটতে থাকবে এবং আউটপুটে একটা স্কয়ার ওয়েভ পাওয়া যাবে। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিটের কার্যপ্রণালী। এখানে আমরা মনোস্টেবল মাল্টিভাইব্রেটরে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে একটা ট্রিগার পালস প্রয়োগ করা হবে। এখানেও একই করে একটা অন থাকবে আর একটা অফ থাকবে যদি বাহির থেকে কোনো ট্রিগার পালস প্রয়োগ করা না হয়। এখানে আমরা সেই বিষয়টা দেখব। এখানে মাল্টিভাইব্রেটর সার্কিট দেখানো হয়েছে। Q1 এবং Q2 দুটো একই ধরনের ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। Q1 ট্রানজিস্টরের এই কালেক্টরে ক্যাপাসিটর C1 আছে, এটা দ্বারা Q2 এর বেজে সংযুক্ত করা আছে, আর Q1 এর বেজে R3 দ্বারা সংযোগ করা হয়েছে। কার্যপ্রণালীটা আমরা এবার দেখি কি কি আছে। ভিসিসি যখন প্রয়োগ করা হয়, যখন ভিসিসি প্রয়োগ করা হয় তখন আমরা কিন্তু স্টেবল মাল্টিভাইব্রেটরে দেখেছিলাম এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। মনোস্টেবল মাল্টিভাইব্রেটর আমরা একটা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করেছি। পিএনপি অর্থাৎ এনে যদি আমি পজিটিভ বায়াস প্রয়োগ করি তাহলে এটা ফরওয়ার্ড বায়াস পাবে। এজন্যই ভিসিসি যখন প্রয়োগ করা হচ্ছে তখন এখানে নেগেটিভ ভিসিসি, এখানে এই ভিবিবি এর মাধ্যমে এখানে একটা পজিটিভ বায়াসে দিয়ে ট্রানজিস্টরটাকে কাট অফ অবস্থায় রাখা হয়েছে। এই সময়টায় R2 এর মাধ্যমে নেগেটিভ ভোল্টেজ পেয়ে Q2 পূর্ণ কন্ডাকশনে থাকে। যখন নেগেটিভ ট্রিগার পালস এই সি এর মধ্য দিয়ে Q1 এর বেজে প্রয়োগ করা হয় তখন Q1 কন্ডাকশন শুরু করে এবং কালেক্টর কারেন্ট বৃদ্ধি পায়। ফলে R1 এর আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পায়। ক্যাপাসিটর সি এর মাধ্যমে Q2 এর এই যে বেজ আছে, বেজে পজিটিভ ব্যাস হয়। পজিটিভ ব্যাস হলে এটা রিভার্স ব্যাস প্রাপ্ত হয়, কালেক্টর কারেন্ট কমে যায়। কালেক্টর কারেন্ট যদি কমে যায় অর্থাৎ নেগেটিভ হয়ে যায়, R3 এর মাধ্যমে Q1 এর বেজে আসে। এখানে যদি নেগেটিভ হয় তাহলে এটা R3 এর মাধ্যমে Q1 এর বেজে আসে, Q এর বেজে প্রয়োগ করা হয়। Q1 দ্রুত স্যাচুরেশনে যাবে, Q2 কাট অফে থাকবে। আর এই C1 আর R1 এর R2 এবং এই C1 এর মাধ্যমে ডিসচার্জ হয়, Q2 এ আবার ফরওয়ার্ড বায়াস পাবে। Q2 ফরওয়ার্ড বায়াস পেলেই Q2 স্যাচুরেশনে যাবে আর ঠিক এই সময়টায় দ্রুত Q1 অফ হয়ে যাবে। পুনরায় যদি আমি আবার পালস প্রয়োগটা না করি, তাহলে একই অবস্থা থেকে যাবে। তাহলে প্রথম মাত্রায় ছিল এটা অফ, অর্থাৎ Q1 অফ ছিল, Q2 অন ছিল। যখন আমি এখান থেকে একটা পালস প্রয়োগ করলাম, ট্রিগার পালস প্রয়োগ করলাম, তখন Q1 কন্ডাকশনে গেল, Q2 অফ হয়ে গেল। আবার Q2 যখন অফ হয়ে থাকলো, Q1 এই কন্ডাকশন অবস্থা চলতে থাকে এই নেগেটিভ বায়াসের ফলে। পরবর্তীতে আবার যখন Q2 তে নেগেটিভ বায়াস না আসে ততক্ষণ পর্যন্ত Q2 কিন্তু কাট অফেই থেকে যায়। এই প্রক্রিয়াটাই পালস প্রয়োগ না করলে একই অবস্থায় থেকে যাবে। এটা হচ্ছে মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা একটা প্রক্রিয়া দেখলাম স্টেবল সার্কিট, যেখানে কোনো পালস প্রয়োগ করা হলো না, দুইটা প্রক্রিয়া অটোমেটিক্যালি চললো। ফিডব্যাক, প্রথমে সাপ্লাই ভোল্টেজ, পরবর্তীতে ফিডব্যাকের মাধ্যমে। তারপরে আমরা দেখলাম মনোস্টেবল মাল্টিভাইব্রেটর সার্কিট। এখানে অফ অনটা আমরা একটা ট্রিগার পালসের মাধ্যমে করলাম, এটা মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। এখন আমরা দেখব বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর। বায়োস্টেবল মাল্টিভাইব্রেটর আমরা বলেছিলাম দুইটা প্রক্রিয়া চলতে থাকবে। দুইটা প্রক্রিয়া কি, একটা অফ আর একটা অন থাকবে, কিন্তু বাইরে থেকে যদি কোনো ট্রিগার পালস প্রয়োগ করা না হয় এই অবস্থাটা স্থায়ী। বা একটা অন হলে সেটা অনই থেকে যাবে,
একটা অফ থাকলে সেটা অফই থেকে যাবে যদি এটাকে বাহির থেকে কোনো প্রকার পালস প্রয়োগ করা না হয়। এখন আমরা এর কার্যাবলীটাই দেখি। এই কার্যাবলীটাকে তিনটে ধাপে ভাগ করব। যখন কোনো ট্রিগার পালস হয় না তখন কি ঘটনা ঘটে, যখন প্রথম ট্রিগার পালস প্রয়োগ করা হবে তখন কি ঘটে, যখন দ্বিতীয় ট্রিগার পালস প্রয়োগ করা হয় তখন কি ঘটে। প্রথমে যখন কোনো ট্রিগার পালস এই সার্কিটে নাই তখন কি হতে পারে। এই যে ট্রানজিস্টর Q1, ধরে নিই যে Q1টা Q2 এর চাইতে বেশি কন্ডাকশনে রয়েছে। Q1 যদি কন্ডাকশনে যায় তাহলে এখান থেকে যে বিসিসি প্রয়োগ করা হয় R1 এর ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপ হলে এই বিন্দুতে ভোল্টেজ কমতে থাকে QL এর কালেক্টর ভোল্টেজ, তাহলে R2 আর R4 এর মাধ্যমে একটা ভোল্টেজ ডিভাইডারের মতো কাজ করে। এই যে ভোল্টেজ R2 আর R4 ভোল্টেজ ডিভাইডারের মতন কাজ করবে Q2 ট্রানজিস্টরের জন্য। আমরা আবারও বলছি, Q1 যখন কন্ডাকশনে যায় R1 এ ভোল্টেজ ড্রপ হয়। ড্রপ হলে এই R2 আর R4 এর মাধ্যমে ভোল্টেজ ডিভাইডারে এই Q2 এর বেজে ভোল্টেজ প্রয়োগ করা হয়। তাহলে এটা হচ্ছে একটা NPN পদ্ধতি। যদি এখানে কম ভোল্টেজ হয়, ড্রপ 0 ভোল্টেজ এসে পৌঁছায়, এই ডিভাইডারের মাধ্যমে সেই নেগেটিভ ভোল্টেজটাই এখানে আসে। নেগেটিভ ভোল্টেজটা আসলে Q2 কাট অফে থাকে। তাহলে দেখতে পাচ্ছি আমরা একটা Q1 যখন কন্ডাকশন, Q2 তখন অফ। এখন এই যে Q2 অফ আছে, এই অবস্থায় Q2 যদি অফই থাকে, একে কন্ডাকশন এটা এইভাবে থেকে যাবে যদি এখানে কোনো ট্রিগার পালস প্রয়োগ না করা হয়। এখন আমরা একটা পালস প্রয়োগ করি। কোথায় করব? ধরো এই C1 পালসটাই প্রয়োগ করি। এই C1 এর মাধ্যমে এখানে Q2 এর বেজে একটা ট্রিগার পালস প্রয়োগ করি। ট্রিগার পালস প্রয়োগ করলেই Q2 কন্ডাকশনে যাবে। এখন কি পালস প্রয়োগ করব, এখানে পজিটিভ না নেগেটিভ? NPN, তাহলে বেসটা হচ্ছে P, আমি এখান থেকে একটা পজিটিভ পালস প্রয়োগ করব Q2 এর বেজে। যদি এটা NPN ট্রানজিস্টর হতো তাহলে এখানে নেগেটিভ পালস প্রয়োগ করতে হতো। ছাত্রছাত্রী, এই সার্কিট PNP ট্রানজিস্টর দিয়েও তৈরি করা যায়, NPN ট্রানজিস্টর দিয়েও তৈরি করা যায়। এখানে যেহেতু NPN আছে আমি এখানে পজিটিভ পালস দিব। পজিটিভ পালস দিলেই Q2 কন্ডাকশনে যাবে। Q2 কন্ডাকশনে গেলেই এখানে ভোল্টেজ ড্রপ হবে। এই R6 এর মাধ্যমে ভোল্টেজ ড্রপ হবে। এইখান থেকে ড্রপ হলে এই যে R5 আছে, R5 এর মাধ্যমে Q1 এর নেগেটিভ ভোল্টেজ আসবে। ফলে এই Q1 আবার কি হবে, রিভার্স বায়াস হয়ে যাবে। অর্থাৎ যখন Q1 কন্ডাকশনে যাবে, Q2 কন্ডাকশনে যাবে, তখন Q1 কাট অফ হয়ে যাবে। প্রক্রিয়াটা দ্রুত সংঘটিত হবে। যদি আবার স্থায়ী কোনো পালস প্রয়োগ করা না হয় তাহলে এই Q1 অফ অবস্থায় থেকে যাবে, Q2 অন অবস্থায় থেকে যাবে। পরবর্তীতে আবার এখানে C2 এর মাধ্যমে যদি আমি Q1 এ পালস প্রয়োগ করি, Q2 কন্ডাকশনে যাবে। Q2 কন্ডাকশনে গেলে এখানে নেগেটিভ ভোল্টেজের প্রভাবে আবার Q2 অফ হয়ে যাবে। এই প্রক্রিয়াটা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে। তাহলে দ্বিতীয় পালস প্রয়োগের পূর্বে আমরা একটা বিষয় দেখতে পেয়েছি, বায়োস্টেবল মাল্টিভাইব্রেটরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে ডিজিটালেও আমাদের এটা অর্থাৎ কম্পিউটারের মেমোরিতে ব্যবহার করা হয়। এই জন্য তোমরা এটা ভালোভাবে আয়ত্তে রাখবে সবসময়। আমি প্রক্রিয়াটা সংক্ষেপে একবার আবার বলি। সেটা হচ্ছে, প্রথমে যখন কোনো ট্রিগার পালস ছিল না, ধরে নিলাম বেশি কন্ডাকশনে ছিল Q1 আর কম কন্ডাকশনে ছিল Q2, অর্থাৎ Q1 অন, Q2 অফ। এটা অন থাকলে এখানে ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ ড্রপ হলে এখানে নেগেটিভ ভোল্টেজ হয়। নেগেটিভ ভোল্টেজটা এই R2 এবং R4 এর মাধ্যমে এটার বেজে আসে। Q2 এর বেজে আসলে এটা যেহেতু NPN ট্রানজিস্টর, এখানে এটা রিভার্স বায়াস হয়। রিভার্স বায়াস মানে অফ অবস্থায় থাকে। পরবর্তীতে যখন এখানে পালস দেওয়া হয়, পালস দিলেই পরে Q2 কন্ডাকশনে যায়। Q2 কন্ডাকশনে গেলেই এখানে ভোল্টেজ ড্রপ হয়ে যায়। এই R5 এর মাধ্যমে এখানে নেগেটিভ ভোল্টেজ পায়, Q1 দ্রুত কাট অফে চলে যায়। অর্থাৎ এই যে Q2 অন হয় এবং Q1 অফ হয়, এটা দ্রুত হয়। কিন্তু হওয়ার কারণটাই শুধু আমি বলছি যে এখানে ভোল্টেজ ড্রপ হওয়ার ফলে এই R5 এর মধ্য দিয়ে এখানে Q1 এ একটা নেগেটিভ ভোল্টেজ দেয়।
ভোল্টেজ ড্রপ হওয়া মানে এখান দিয়ে আর কোনো ভোল্টেজ এখানে যায় না। তাহলে বুঝতে পারছি এটা অন হচ্ছে, তখন এইটা অফ থাকছে, আর এটা যখন অন হচ্ছে দ্রুত Q1 অফ হয়ে যাচ্ছে। আবার এই Q1 কে কন্ডাকশনে নেওয়ার জন্য আমাদের দ্বিতীয় ট্রিগার পালস প্রয়োগ করতে হয়। এই ছিল আমাদের বায়াস্টেবল মাল্টিভাইব্রেটরটা। এরপরে আসি স্মিথ ট্রিগার সার্কিটের কার্যপ্রণালী। স্মিথ ট্রিগার সার্কিট আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ট্রানজিস্টর ব্যবহার করে একটা স্মিথ ট্রিগার সার্কিট করা হয়েছে। এখানে আমি যখন সুইচকে অন করে ভিসিসি পজিটিভ সাপ্লাই দিব আর ইনপুটের এই জায়গার কোনো পালস প্রয়োগ করব না বা কোনো সিগন্যাল দিব না, তখন এই যে R2 R3 ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে এই TR2 কন্ডাকশনে যাবে আর এই TR1 অফ থাকবে। যেহেতু এখানে কোনো সিগন্যাল নেই এজন্য এটা অফ থাকবে। কিন্তু এই যে এখান থেকে ভোল্টেজ গেল TR2 কন্ডাকশনে গেল, এজন্য এখানে RE তে একটা ভোল্টেজ ড্রপ পাওয়া যাবে। এই RE তে ভোল্টেজ ড্রপটা থাকা অবস্থায় যদি পরবর্তীতে আমরা ইনপুটের এই যে VI ভোল্টেজটা আছে এই পরিবর্তনশীল ভোল্টেজটা বাড়াই, তখন আস্তে আস্তে এটা কন্ডাকশনে যেতে শুরু করবে। কিন্তু কখন কন্ডাকশনে যাবে? যখন এই RE এর ভোল্টেজ ড্রপের চেয়ে ইনপুটের ভোল্টেজটা বেশি হবে। ছাত্রছাত্রীরা তোমরা আবার লক্ষ্য করো, আমি যখন সুইচটা অন করে ভিসিসি দেব R1 R2 R3 এর মাধ্যমে এই TR2 কন্ডাকশনে যাবে, এই সময় ইনপুটে কোনো পরিবর্তনশীল ভোল্টেজ দিচ্ছি না, অর্থাৎ এইটা অন থাকছে, TR1 অন থাকছে। এটা কন্ডাকশনে TR2 কন্ডাকশনে যাওয়ার ফলে আর এর মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হয়। পরবর্তীতে যখন আমি এই V1 এর মাধ্যমে পরিবর্তনশীল ভোল্টেজ বাড়াবো, সেই ভোল্টেজটা আর এর ভোল্টেজ ড্রপের চেয়ে যদি বেশি হয় তাহলে এই TR1 কন্ডাকশনে যাবে। যতক্ষণ এই ভোল্টেজ ড্রপের থেকে কম থাকবে ততক্ষণ কন্ডাকশনে যাবে না। TR এর যে কন্ডাকশনে গেলে এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, যেটা গ্রাউন্ড এই R2 কন্ডাকশনে গেলে এখানে ভোল্টেজ ড্রপ হয় R2 R3, এটা কি হবে গ্রাউন্ড, অর্থাৎ কম মানের ভোল্টেজ হয়ে যাবে। TR2 এর বেজে একটা নেগেটিভ মানের সিগন্যাল পাবে, এতে TR2 এর ভিতর দিয়ে তখন আর কন্ডাকশন পাবে না, মানে TR2 আর তখন কন্ডাকশনে যাবে না। এই V1 এর মানটা কনস্ট্যান্ট, তাই এটা ভোল্টেজের হ্রাস এই V যে E1 আছে VB E1 এটাকে হ্রাস বৃদ্ধি করবে। এই পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে, মানে প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকবে। খেয়াল রাখবে এটা কনস্ট্যান্ট, মানে এইখানে যে পরিবর্তনশীল ভোল্টেজটা দিব সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই ভোল্টেজের হ্রাস বৃদ্ধি ঘটবে। এই প্রক্রিয়াটা স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে। তাহলে এখানে যে কাজটা করা হবে সেটা হলো পজিটিভ ফিডব্যাক করানো হবে, এখানে পজিটিভ ফিডব্যাকে কাজ করবে, স্মিথ ট্রিগার সার্কিটটা পজিটিভ ফিডব্যাকে কাজ করবে। আজকের আলোচনায় ছাত্রছাত্রীরা তোমরা বাড়ির কাজ করবে যেটা, সেটা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং ও ডিসচার্জিং হিসেবে ব্যবহার করে সটুথ ওয়েভ উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করবে। এখানে দুইটা পদ্ধতি আলোচনা করা হয়েছে, একটা থাইরেট্রন পদ্ধতি আর একটা ইউজেটি পদ্ধতি। দুটোই তোমরা আয়ত্তে রাখবে। অ্যাস্টেবল মনোস্টেবল এবং বায়োস্টেবল মাল্টিভাইব্রেটরের কার্যপ্রণালী ব্যাখ্যা করবে। এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সবসময় পরীক্ষায় এখান থেকে কোনো না কোনো একটা প্রশ্ন থাকবেই। স্মিথ ট্রিগার সার্কিটের কার্যপ্রণালী ব্যাখ্যা করবে। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। এই অধ্যায়ের যে সার্কিট পর্যালোচনাগুলো দেখা গেছে পর্যায়ক্রমিকভাবে ঘটার কারণে একটু বড় হয়েছে। তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমার ভিডিওটা বারবার দেখবে। যদি বুঝতে কোথাও কোনো জটিলতা থাকে কিংবা রিপিটে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে রাখবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আবার এটা আলোচনা করব। আমি যেহেতু ক্লাসের সময় সবসময় তোমাদের কমেন্টগুলো লক্ষ্য করতে পারি না, সেহেতু পরবর্তীতে আমি তোমাদের কমেন্টগুলো দেখি। এই ভিডিওটি পুনরায় দেখতে তোমরা দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd ভিজিট করতে হবে।
ছাত্রছাত্রীরা তোমরা লাইভ দেখবে, লাইভ দেখে একবার ডাউনলোড করে রাখবে, পরে এটা অফলাইনে তোমরা বারবার দেখতে পাবে, তার মধ্যে তোমাদের এতে কোনো অসুবিধা হবে না। প্রশ্ন রাখবে, তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করে রাখবে, আমি তোমাদের কমেন্ট ক্লাসের পরবর্তী ক্লাসের আগে দেখে নেব। সকলকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকবে।